হ্যালো, হ্যাঁ, আপনার একটা পার্সেল ছিল। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি এই তো চাপাবেড়ে বিদ্যায়তন ক্লাবের মাঠের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি নতুন গ্রামে ঢোকার রাস্তাটা চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। তাহলে আপনি ওখানেই আসুন, আমি বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ দাদা, বলো। হ্যাঁ সোমনাথ, লোকালের ডেলিভারি কত দূর? হয়ে গেছে, পাড়ুইপাড়া আর বনবিহারী কলোনি দুটো হয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, ওই দুটো শেষ করে তুমি তাড়াতাড়ি একবার অফিসে এসো। কেন, আমার শিডিউলে তো আর কোনো পার্সেল নেই আজকে, তাহলে আবার অফিসে যাব কেন? হ্যাঁ জানি তোমার শিডিউল নেই, কিন্তু ঠিক আছে এসো, তারপর কথা বলছি। রাখছি এখন। এটা কিন্তু ঠিক না দাদা, এক একদিন এক একজন ডুব মারবে আর তার পার্সেল নিয়ে আমাকে দৌড়তে হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি বলি বলো, প্রতিষ্ঠানের রেপুটেশনের ব্যাপার সোমনাথ। আজকে ডেলিভারি ডেট দেওয়া, সেটা না হলে। বুঝেছি, অত বলতে হবে না। তাহলে বৈরামপুরি লাস্ট, কিন্তু ওটা করে আমি আর অফিসে আসছি না, সোজা বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বৈরামপুর এমনিতেও ঘন্টা দুয়েকের রাস্তা, তার ওপর আকাশটা সকাল থেকে গুমড়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তুমি ছাড়া এই অন্যায় আবদার আর কারোর কাছে করতে পারি না সোম। আহ, অনন্তদা, কী সব বলছো? সেই দিনটার কথা আমি কি ভুলে গেছি? তুমি আর তোমার এই বিশ্বকর্মা হোম ডেলিভারি না থাকলে সেদিন আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাই সারা জীবন ধরেও যদি তোমার এই অন্যায় আবদার মেটাতে থাকি, তাহলেও তোমার ঋণ শোধ হবে না। ঠিক আছে, এরপর বেশি বললে কিন্তু কেঁদে ফেলবো। যাও যাও, বেরিয়ে পড়ো। বনগাঁ শহর থেকে বৈরামপুর প্রায় 2 ঘন্টার রাস্তা। চাকদা রোডের পাশ দিয়ে এক একটা রাস্তা চলে গেছে এক একটা জায়গার দিকে। কোনোটা চলে গেছে আকাইপুর, কোনোটা মাঝের গ্রাম, কোনোটা বা গাংনাপুর। বৈরামপুর আমি আগে কোনোদিনও যাইনি। গোপালনগর থেকে রাস্তাটা বাদিকে বাঁক নিল, এই রাস্তা ধরেই সোজা চলে গেছে বৈরামপুর। ডেলিভারি শেষ করতে করতে বেলা শেষ হয়ে গেল। আকাশে মাঝে মাঝেই জমাট বাঁধা মেঘের দল গরুম গারুম শব্দ করে জানিয়ে দিচ্ছে যে যখন তখন তারা বৃষ্টি হয়ে হুড়মুড়িয়ে নামতে পারে। সর্বনাশ করেছে, পিঠে পার্সেলের ব্যাগ। কিছু পার্সেল আজকে রিসিভ হয়নি, সেগুলো ব্যাগের ভেতরই রয়েছে। বৃষ্টিতে ভিজে গেলে মুশকিল হতে পারে। বৃষ্টি নামবার আগে যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। রাস্তার পাশেই কতগুলো গাছের মোটা কাণ্ড কেটে ফেলে রাখা, তার উপর বসে একটা ছেলে অনেকক্ষণ ধরে মোবাইল ফোন নিয়ে কী সব টেপাটেপি করছিল। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বনগাঁ যাওয়ার কোনো শর্টকাট আছে এখান থেকে? বনগাঁ? হ্যাঁ, এই সামনে রাস্তা দিয়ে সোজা চলে যান, বনগাঁর রাস্তা পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই। ছেলেটার কথা মতো সোজা রাস্তাটাই ধরলাম। একটা তেমাথার মোড়ে এসে দাঁড়িয়ে পড়লাম। একটা রাস্তা চলে গেছে ডান দিকে আর একটা বাঁ দিকে। রাস্তার মোড়েই 2-3টে দোকান বন্ধ। তার সামনে দাঁড়িয়ে আছে একজন ভদ্রলোক। লক্ষ্য করলাম লোকটা আমার দিকেই যেন তাকিয়ে আছে। আমার সাথে চোখাচোখি হতেই তিনি বললেন, দাদা কি বনগাঁর দিকে যাবেন? হ্যাঁ, কেন বলুন তো? আমাকে একটু হাইওয়েতে নামিয়ে দেবেন? আসলে টোটো অটো কিচ্ছু পাচ্ছি না, কখন থেকে দাঁড়িয়ে আছি। বৃষ্টি শুরু হয়ে গেলে প্রবলেমে পড়ে যাব। বনগাঁ কোন রাস্তাটা? এই তো ডান দিকে। ঠিক আছে, উঠে আসুন। তুমি যে আমার কত বড় উপকার করলে বাবা। না না, ঠিক আছে। তোমার বাড়ি কোথায় বাবা? বনগাঁ? ও আচ্ছা আচ্ছা। তা কি করা হয়? এই যে পার্সেল ডেলিভারি। ও আচ্ছা আচ্ছা। আপনি কোথায় যাবেন? আমি যাব চাকদা। হাই রোড থেকে বাস ধরব। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম জানো। তুমি লিফট না দিলে। এখানে কি কোনো আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন? না না, এখানে একটা আশ্রমে এসেছিলাম। ট্রেনে একদিন এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল, তার বাড়ি এখানে। উনিই বলেছিলেন সময় পেলে এখানের আশ্রমটা থেকে একদিন ঘুরে যেতে, তাই আজকে এসেছিলাম। এত সুন্দর লাগলো, বেরোতেই মন চাইছিল না। ওখানেই অনেকটা দেরি হয়ে গেল। ও, তা আপনার কি করা হয়? আমি ইংরেজি পড়াই বাবা, ওটাই আমার পেশা। ভাষাটাকে নিষ্ঠার সাথে শেখাই,
তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে পড়ানোর সুযোগ পাই। কেউ একদিন আমার ছাত্র ছিল, আজকে তার ছেলেমেয়েরা আমার কাছে পড়ছে। বাহ, হ্যাঁ, এই করেই তো 60টা বছর কেটে গেল। আর কিছু বছর কেটে গেলেই নিন, মেন রোড এসে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে। সাবধানে বাড়ি যেও বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনিও সাবধানে যাবেন। হ্যাঁ, আর তোমার ফোন নাম্বারটা বলো, আমি পরে যোগাযোগ করব তোমার সাথে। আচ্ছা নিন, 7074919584। কে সোমনাথ বাবু, প্রমোশন পেয়ে খুশি তো? প্রমোশন দিয়ে আমাকে ঘরছাড়া করলে খুশি হব না দুঃখ পাবো সেটাই তো বুঝতে পারছি না। কেন? কেন আবার? প্রমোশন হয়ে মাইনে বাড়লো সেই কথা ভেবে খুশি হব, না বাড়ি ছেড়ে শহর ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে সেই কথা ভেবে দুঃখ পাবো? আরে বনগা থেকে চাকদা এইটুকু তো দূরত্ব, তুমি তো চাইলে ডেলি প্যাসেঞ্জারিও করতে পারো। না দাদা, সারাদিন কাজ করে রাত্রিটুকু আর কার জন্য ফিরে আসবো? আমার ফিরে আসার অপেক্ষায় কেউ তো আর আমার জন্য রান্না করে খাবার সাজিয়ে বসে থাকবে না, সেই তো নিজেকেই রান্না করে খেতে হবে। আহারে, তা এতই যখন কষ্ট, তাহলে বিয়েটা করে নিলেই তো পারো। যাকে বাদ দাও, তা কবে যেতে হবে সেইটা বলো। তোমার থাকার ব্যবস্থা সবই হয়ে গেছে, তুমি কালই বেরিয়ে পড়ো। পরদিন সকাল সকাল এসে দাঁড়ালাম বাস স্ট্যান্ডে। বনগা থেকে চাকদা বাসে টানা ঘন্টাখানেকের পথ। এবার থেকে আর আমাকে পার্সেলের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি বাড়ি পার্সেল ডেলিভারি করতে হবে না। এখন থেকে আমি বিশ্বকর্মা হোম ডেলিভারির চাকদা ব্রাঞ্চের সুপারভাইজার। পার্সেল ঠিকমতো প্যাকিং হলো কিনা, ঠিকমতো ডেলিভারি হলো কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত বিষয় দেখভাল করা আমার দায়িত্ব। আমাদের প্রতিষ্ঠান আগে শুধুমাত্র পার্সেল ডেলিভারি করত। চাকদায় একটা লোকাল ফুড ডেলিভারি সংস্থা অল্প টাকায় তাদের মালিকানা বিক্রি করতে চায় শুনে আমাদের প্রতিষ্ঠান সেটা কিনে নেয়। মূলত সেইটার ম্যানেজার হিসেবেই আমি চলেছি চাকদায়। ঘোষপাড়া 17 নম্বর বাড়ি চেক। চৌমাথা মোড় দত্ত কনসালটেন্সি চেক। চণ্ডীতলা পূর্বালী বসু। না স্যার, এটা হয়নি। হয়নি কেন? এই রুটে কি আমাদের সার্ভিস অ্যাভেলেবেল নেই? সার্ভিস তো অ্যাভেলেবেল আছে, শুধু 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 কি দাদা, ওই অ্যাড্রেস থেকে অর্ডার এলে সেটা ডেলিভারি করা হয় না। ওই বাড়িটা ভুতুড়ে বাড়ি দাদা, ওই বাড়িটায় এখন কেউ থাকে না। একটা মেয়ে থাকতো, কিন্তু সে বছরখানিক হলো মারা গেছে। তার মানে তুমি বলতে চাইছো ওই মেয়েটার প্রেতাত্মা অর্ডারগুলো করছে? হাসবেন না দাদা, প্রথম প্রথম আমরাও বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু একে একে যখন প্রত্যেকটা ডেলিভারি বয় একই কথা বলতে থাকলো, তখন আর অবিশ্বাস করি কি করে বলুন? কি বলতো তারা? তারা সবাই একই কথা বলতো দাদা। অর্ডার নিয়ে গিয়ে কলিং বেল বাজাতেই দরজাটা ভেতর থেকে কে যেন খুলে দিত, কিন্তু কে যে খুলে দিত তাকে কেউ কোনোদিন দেখেনি। তারপর একটা মেয়ের ডাক শুনতে পেত সবাই, এসো, উপরে উঠে এসো, এসো। সবার কাছেই ব্যাপারটা অদ্ভুত মনে হয়, তাই কেউ আর সাহস করে বাড়ির ভিতরে ঢোকেনি কখনো। সত্যি, যেমন তোমরা তেমন তোমাদের বুদ্ধি। আরে বাবা, এখন অনেক বাড়ির দরজায় রিমোট কন্ট্রোল ওপেন ক্লোজিং সিস্টেম থাকে। হয়তো বাড়িটাতে একজনই থাকে এবং সে হয়তো অসুস্থ, চলাচল করতে পারে না, তাই ওপরতলা থেকে কোনো গ্যাজেট ইউজ করে সে কথা বলে যাতে নিচের তলা থেকে সেটা শোনা যায়। মাথার থেকে ওসব ভূত প্রেতের চিন্তা বার করে একটু বুদ্ধিটা কাজে লাগাতে শেখো। একটা কাস্টমারের অর্ডার প্রত্যেকবার ক্যান্সেল করা হচ্ছে, এতে কোম্পানির রেপুটেশন নষ্ট হয়, সেটা বোঝো। অর্ডারটা আমাকে ফরওয়ার্ড করো। আপনাকে? হ্যাঁ আমাকে।
কেউ যখন যেতে চায় না তখন আমিই যাই। কিন্তু দাদা আপনি? পুরনো অভ্যেস, আর একবার না হয় নতুন করে ঝালিয়ে নি। বিরিয়ানির অর্ডার ছিল, সেটা নির্দেশ মতো দোকান থেকে নিয়ে রওনা দিলাম চণ্ডীতলার দিকে। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই আমারও মনে যে একটু খটকা লাগলো না সেটা বললে মিথ্যে বলা হবে। বাড়িটা বেশ ভালোই, কিন্তু তার চারপাশ ভরে গেছে আগাছার জঙ্গলে। কিছু আগাছা উঠে গেছে বাড়িটার দেওয়াল বেয়ে উপরের দিকে। কি একটা পাখি যেন বসেছিল বাড়িটার ছাদের ওপর। এইমাত্র সেটা ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। মানুষের বসত বাড়িতে এমন থমথমে ভাব থাকে না। দরজার পাশেই কলিং বেলটা নজরে পড়ল। সেটা বাজালাম। ক্যাচক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। বড় ড্রয়িং রুম, তার মাঝখানে একটা সোফা আর একটা টেবিল। তার পেছন দিয়ে সিঁড়িটা উঠে গেছে ওপরে। উপরে উঠে আসুন। একটা মেয়ে বলে উঠল। এই সিঁড়ি বেয়ে সে উপরে উঠে যেতে বলছে। আপনি নিচে আসুন না, আমি একটু ব্যস্ত। আমি যেতে পারলে কি আপনাকে উপরে আসতে বলতাম? আমি ঘরের থেকে বেরোতে পারি না যে। মেয়েটা বোধহয় অসুস্থ। আমার ভাবনাই মনে হয় ঠিক ছিল। কি হলো, আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দোতলায় পরপর অনেকগুলো ঘর। দ্বিতীয় ঘরটায় আসুন। প্রথম ঘরটা পেরিয়ে দ্বিতীয় ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় হালকা ধাক্কা দিতে সেটা খুলে যেতেই চোখের সামনে যা দেখলাম তাতে ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা মেয়ের মৃতদেহ। এনেছেন? খাবারটা এনেছেন? দিন না, কতদিন খাইনি, বড্ড খিদে পেয়েছে, দিন। যে শরীরটা ঝুলছে সেটা কতদিনের মৃতদেহ তার ঠিক নেই। তা থেকে বীভৎস পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই মৃত নারী শরীর কি খাবার অর্ডার করেছিল? এই কি আমাকে পথ নির্দেশ দিয়ে দোতলারই ঘরে নিয়ে এসে এই মৃত্যুমান বিভীষিকার সামনে দাঁড় করালো? এসব কি ঘটছে? হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা খসে পড়ল। দৌড়ে পালাতে যাব ভাবছি, এমন সময় দেখলাম সেই ঝুলন্ত নারী শরীরের দুটো হাত ক্রমশ লম্বা হচ্ছে এবং তা এগিয়ে আসছে আমার দিকে। আমার সারাটা শরীর কাঁপছে ভয়ে। সে হাত দুটো এবার আমার গলা চেপে ধরল। কি বিভৎস কঠিন সেই হাত, মৃত্যুর মতো কঠিন, ঠান্ডা, ছুরির ফলার মতো সেই হাত ক্রমশ বিঁধে যাচ্ছে আমার গলায়। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সেদিন তুই আমাকে ছেড়েছিলিস, হাত জোর করে কেঁদেছিলাম, ছেড়েছিলিস সেদিন। আমার উত্তর দেওয়ার আর কোনো শক্তি নেই। শরীর অবশ হয়ে আসছে ক্রমশ। জীবনের আশা ছেড়েই দিয়েছি। এমন সময় হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পেলাম। পূর্বালি, ওকে ছেড়ে দে মা, ও নির্দোষ, ও তোর কোনো ক্ষতি করেনি। মাস্টার মশাই। হঠাৎ আমার গলা চিপে ধরা হাত আলগা হলো। হাওয়ায় মিলিয়ে গেলেও সেই ঝুলন্ত প্রেত শরীর। পাশে তাকিয়ে দেখলাম কয়েক মাস আগে বৈরামপুরের রাস্তায় লিফট দেওয়া সেই লোকটা এসে দাঁড়িয়ে আছে। ইনি আমার প্রাণ বাঁচালো আজ। পাশেই আমার বাড়ি, চলুন বসে কথা বলা যাক। আমি পড়িয়ে বাড়ি ফিরছিলাম আর তখনই তোমাকে ওই বাড়িটার ভেতরে ঢুকতে দেখি। এমনই কিছু একটা হবে সেটা আমি সন্দেহই করেছিলাম, আর তাই দেরি না করে আমিও ঢুকে পড়ি। কি যে ঘটে গেল আমি তার কিছুই বুঝলাম না। এই 2023-এও এরকম ঘটতে পারে? ঘটতে যে পারে সেটা তো নিজেই দেখলে। ওই মেয়েটা কে? ওর নাম পূর্বালি বসু। তাহেরপুরে বাড়ি ছিল মেয়েটার। চাকদা কলেজে পড়তো। মেয়েটার বাবা মা দুজনেই ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। পূর্বালির একটা ছোট বোন ছিল। তাকে পূর্বালি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে মানুষ করে, কিন্তু সে মানুষ আর হয়ে ওঠেনি। ক্লাস 11-এ পড়াকালীন ফেসবুকে মেদিনীপুরের একটা লাফাঙ্গা ছেলের সাথে প্রেম হয় তার। তারপর একদিন তার সাথেই কোথায় একটা যেন পালিয়ে যায়, আর কোনোদিনও খোঁজ পাওয়া যায় না। বেঁচে থাকবার একমাত্র সম্বল ছোট বোনটার এই আচরণে ভীষণ আঘাত পায় পূর্বালি। তাহেরপুরের বাড়িতে আর সে থাকতে পারল না।
কিন্তু কোথাও তো যাইবারও জায়গা নেই। অভিভাবকহীন একটা মেয়ের একা থাকা যে কি দুঃসহ তা সে তখন বুঝতে পারে। ঠিক এই সময় তাহিরপুরে আমার এক ছাত্রের জন্মদিনের নিমন্ত্রণে গিয়েছিলাম। সেখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তা প্রায় 11:30 হবে। আমার ছাত্রের দাদা বারবার বলছিল, মাস্টারমশাই, রাত্রিটা থেকে গেলে হতো না? এত রাতে ট্রেনে না যাওয়াই ঠিক। না সুখেন, কালকে সকালে আমার অনার্সের ব্যাচ পড়ানো আছে, ওদের নেক্সট উইকে এক্সাম। এখন একটা দিন পড়া বন্ধ হলে। জানি মাস্টারমশাই, আপনার হাতেই তো মানুষ হয়েছি। আপনার নীতি আদর্শের কথা আর নতুন করে বলতে হবে না। আপনি তাহলে আর দেরি করবেন না, 12:30টায় একটা ট্রেন আছে। রাস্তায় এত রাতে আর স্টেশনে যাওয়ার মতন কিছু পেলাম না, তাই রেল লাইনের ধার বরাবর হাঁটতে থাকলাম। এখান দিয়ে গেলে শর্টকাটে স্টেশনে পৌঁছানো যায়। বেশ কিছুটা হাঁটবার পর দেখলাম দূরে রেল লাইনের ওপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। উল্টো দিক থেকে একটা ট্রেনের আলো দেখতে পেলাম, আর সেই সঙ্গে ট্রেনের হর্ন শুনতে পেলাম। সর্বনাশ, ট্রেন আসছে! এদিকে মেয়েটার সেদিকে কোনো হুঁশ নেই। জোরে চেঁচিয়ে বললাম, আয় মেয়ে, এই ট্রেন আসছে, সরে যাও, সরে যাও! সে সরল না। পরিষ্কার বুঝলাম যে সে আত্মহত্যা করতে চাইছে। দৌড়ে গিয়ে কোনো রকমে তাকে বাঁচালাম। তারপর সে তার কাহিনী আমাকে জানায়। পাগল মেয়ে, জীবনের ঊর্ধ্বে আর কিচ্ছু না। তুই বাঁচবি, এখন থেকে নিজের জন্য বাঁচবি। আমি তোর বাবার মতন মা, আজ থেকে তুই আমার কাছে থাকবি। এরপর আমি তাকে নিয়ে আসি চাকদায়, এখানকার কলেজে ভর্তি করে দিই। আবার বাড়ির পাশের ওই বাড়িটা কলেজের ছাত্রছাত্রীদের থাকবার জন্য মেস হিসেবে ভাড়া দিত, সেখানেই ওকে রেখে দিই। ছোটোখাটো কিছু টিউশনিও জোগাড় করে দিই, যাতে ওর খরচটা মোটামুটি চলে যায়। কলেজের পড়াশুনো নিয়ে আর টিউশনে নিয়ে দিব্যি চলে যাচ্ছিল তার। কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর ওই মেসবাড়িতে পূর্বালির সাথে থাকা সমস্ত মেয়েরা একে একে নিজের বাড়িতে চলে গেল ছুটি কাটাতে। কিন্তু বেচারি পূর্বালি আর যায় কোথায়? ও একাই থেকে গেল সেই বাড়িটায়। আর তারপরই এলো সেই ভয়ঙ্কর রাত। সেদিন মেয়েটার শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বর এসেছিল খুব। কি করবে বুঝতে না পেরে সে আমাকে ফোন করে। আমি তখন শহর থেকে অনেক দূরে, বৈরামপুরে, যেখানে আপনার সঙ্গে দেখা হয়েছিল। মনে আছে তো, যে রাস্তাটায় আপনি আমাকে লিফট দিয়েছিলেন? পূর্বালির সাথে কথা বলে জানতে পারি যে সারাদিন সে বিছানা থেকে উঠতে পারেনি, রান্নাবান্নাও আজ কিছুই করতে পারেনি। কাছাকাছি একটা ফুড ডেলিভারি অ্যাপে ওর জন্য কিছু খাবার অর্ডার করি। খাবারের ডেলিভারি নিয়ে যে ছেলেটা আসে, সে মানুষ ছিল না, সে ছিল জানোয়ার। খালি বাড়িতে পূর্বালিকে একা পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। আর এই কথা যাতে মেয়েটা ফাঁস করে দিতে না পারে, সেই জন্য তাকে গলা টিপে খুন করে সে। আর তারপর তার মৃত শরীরটা ঝুলিয়ে দেয় সিলিং ফ্যানে। অভাগিনী মেয়েটার সেই নির্মম মৃত্যুর জন্য আমি আজও নিজেকে ক্ষমা করতে পারি না। বিবেকের দহন আমাকে আজও কুড়ে কুড়ে খায়। মেয়েটা আমাকে বড্ড শ্রদ্ধা করত। মৃত্যুর পর ওর আত্মা আমাকে দেখা দেয়। তার অতৃপ্ত আত্মা প্রতিশোধের জন্য পাগল হয়ে ওঠে। ভূত আছে বাবা, আর তার শক্তিও আছে, কিন্তু সেই শক্তি মৃত্যু স্থানের আশপাশ পর্যন্তই সীমাবদ্ধ। সেই সীমার বাইরে প্রেতাত্মা বাস্তবিকভাবেই শক্তিহীন, কেবলই হাওয়ার শরীর মাত্র। তাই আজও পূর্বালি তার হত্যাকারীকে তার ঘরে টেনে আনবার চেষ্টা করে যাচ্ছে। হয়তো সে সফলও হতো প্রতিশোধ নিতে, কিন্তু সেই ফুড ডেলিভারি কোম্পানি হঠাৎ করে কেন যেন বন্ধ হয়ে যায়। না, বন্ধ হয়ে যায়নি, আমাদের কোম্পানি সেটা কিনে নেয়। পূর্বালিকে যে খুন করেছে সে শাস্তি পাবে, সে যেখানেই থাকুক। আমি তাকে খুঁজে বার করবই।